আজকে বাংলাদেশের জন্য একটি অন্তিম দিন। আমরা বাংলাদেশের বলা যায় যিনি ছিলেন শক্তিশালী রাজনীতিবিদ, আপসের নেত্রী যাকে বলা হয় রাজনীতির ভাষায়, তাকে আজ বাংলাদেশ হারালো। কে বেশি ক্ষতি হলো, বাংলাদেশ নাকি বিএনপি? ক্ষতি হয়েছে সর্বাগ্রে বাংলাদেশের, এবং তার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর আপনি বলেছেন দলটা যখন বিশৃঙ্খলায় পড়ে গিয়েছিল, ঠিক সেই সময় তিনি এগিয়ে এসেছিলেন এবং এই দলের দায়িত্ব নিজ স্কন্ধে তুলে নিয়েছিলেন, এবং তার এই তুলে নেওয়ার ফলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা দীর্ঘমেয়াদী স্থায়িত্ব অর্জন করেছে, এবং বাংলাদেশের রাজনীতিতে এখনও এই দলটি সক্রিয়, এবং আগামী দিনেও যদি এই দলটি জিয়াউর রহমানের প্রদর্শিত পথ, বেগম খালেদা জিয়ার অনুসৃত পথ, এই দুটি পথ থেকে দলটি যদি বিচ্যুত না হয়, তাহলে আশা করা যায় এই দলটি ভবিষ্যতেও দীর্ঘকাল টিকে থাকবে এবং জনগণের জন্য কাজ করার সুযোগ পাবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারা হলাম। কিভাবে এই কথাটা বলবো জানি না। তিনি অসুস্থ হওয়ার পর এবং গৃহবন্দী হওয়ার পর সক্রিয় রাজনীতি করতে পারেননি, কিন্তু যখনই সুযোগ পেয়েছেন বিভিন্নভাবে তিনি আকারে ইঙ্গিতে নানাভাবে দলকে সঠিক পথে রাখার চেষ্টা করেছেন। বিশেষ করে ২৪ জুলাই অভ্যুত্থানের পর যখন এখানে তত্ত্বাবধায়ক একটা ইন্টারিম গভর্নমেন্ট আসলো, অন্তর্বর্তীকালীন সরকার আসলো, এক পর্যায়ে দেখা গেল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচক হয়ে উঠেছে। তিনি নেতৃবৃন্দকে তার বাসায় ডাকলেন এবং তারা সবাই সেখানে গেলেন। তিনি শুধু একটা বাক্য বললেন, এই সরকারের বিরোধিতা করে বিএনপির কী লাভ। তারপর থেকে কিন্তু দেখা গেল যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ যারা আছেন তারা কিন্তু সরকারের সমালোচনা অনেক কমিয়ে দিলেন, দূরত্ব অনেক হ্রাস পেল, যার পরিণতিতে আমরা দেখলাম যে ইন্টারিম সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে লন্ডনে তারেক রহমানের বৈঠক হয়েছে। তো এই রকম জাতির সংকটকালে বা জাতি যখন বেপুথ হয়ে পড়ে, পথ হারিয়ে ঘুরপাক খেতে থাকে, ঠিক সেরকম মুহূর্তে বেগম খালেদা জিয়ার একটি উচ্চারণ জাতিকে আবার সঠিক পথে নিয়ে আসার জন্য যথেষ্ট। আজকে দুঃখ ভারাক্রান্ত চিত্তে শোকাবিহূতভাবে বলতে হচ্ছে, আমরা এতিম হয়ে গেলাম, আমরা অভিভাবক হারা হয়ে গেলাম, এবং জাতির জন্য এটা একটা বড় ক্ষতি। আপনি উল্লেখ করেছেন যে বর্ষিয়ান নেত্রী, তবে আমি মনে করি না এই ৮০ বছর বয়সেই তার পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় এসেছিল। সবই আল্লাহর ইচ্ছায় হয়, তারপরেও মানুষ তো অনেক বছর বেঁচে থাকে। মাহাথির মোহাম্মদ এর চেয়ে অনেক বেশি বছর বেঁচে আছে। আরও অনেক নেতা অনেক দীর্ঘকাল আয়ু পেয়েছেন এবং দেশের জন্য কাজ করেছেন। সেই জন্য আমার একান্ত আকাঙ্ক্ষা বা ইচ্ছা, সেটা হচ্ছে কামনা, সেটা হচ্ছে তিনি যদি আরও 10টি বছর বেঁচে থাকতেন তাহলে দেশটা অনেকভাবে উপকৃত হতো। আল্লাহ সেটি হয়তো তাকে এখন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আপনি একটু আপনার কাছে যেতে চাই। আমরা শুনছিলাম স্মৃতিচারণ শুনছিলাম, কিংবা কার ক্ষতি হলো, কার বাংলাদেশ নাকি বিএনপি। স্যার বিএনপির কথা বলছিলেন, বাংলাদেশের কথাও বলছিলেন, যেমন বলছিলেন যে ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে একটি উদাহরণও দিলেন। সামনের যে এখন নির্বাচন হয়নি, এই ইন্টারিম সরকার রয়েছে, এই যে খালেদা জিয়ার যে একটি শূন্য স্থান তৈরি হলো, এটি কি ভোগাবে কিনা আমাদেরকে, সামনের বাংলাদেশকে? প্রথমত আমি খালেদা জিয়ার মৃত্যুতে অত্যন্ত মর্মাহত হয়েছি, শোকগ্রস্ত হয়েছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন উনি
জান্নাতুল ফেরদৌস, এই আল্লাহ ওনাকে স্থান দেন। জাতি হিসাবে আমরা ওনার কাছে কৃতজ্ঞ এই কারণে যে আপনার যে কথাটা ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি তার ছিল দৃঢ় বিশ্বাস, এবং জাতিকে উনি সেই বাণীটা বারবার দিয়েছেন, যার জন্য ওনার এত পপুলারিটি। যেটা ওনার স্বামীরও বক্তব্য ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান মানুষের হৃদয়ে এখনও, বাংলাদেশের মানুষের হৃদয়ে এখনও জাগ্রত এই একটাই কারণে যে উনি আধিপত্য বিরুদ্ধের কথা বলেছেন এবং সার্বভৌমত্বের কথা বলেছেন। তো আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটু স্মৃতিচারণ করব। কারণ আপনি প্রথমেই বলেছেন পুতুল থেকে রাজনীতিবিদ হয়ে আসা। আমি কিন্তু ওনাকে পুতুল অবস্থায় দেখেছি 1978-এ। 1978-এ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসায় আমাদেরকে নেমন্তন্ন করেছিলেন, আমার হাজব্যান্ড আর আমাকে। দুবার আমরা গেছি। তখন ওখানে গেলে পরে উনি তখন একদম একটা গৃহবধূ, মানে জিয়াউর রহমান সাহেব উনি বসলেন, এসে জিয়াউর রহমান সাহেব বললেন দাও ওনাদেরকে চাটা দাও। তখন উনি ওই বেয়ারারকে ডেকে যেভাবে আর কি, কথা তো উনি সবসময় কম বলেন, সেই সময় খুব, কিন্তু অত্যন্ত পোলাইট, অত্যন্ত ভদ্র। তারপরে নেক্সট আমরা তখন আমেরিকায় থাকতাম, আমরা ফিরে গেলাম আমেরিকাতে। পরে আমার সঙ্গে ওনার দেখা হলো 91-এ যখন ওনার বিএনপি যখন আপনার জিতলো নির্বাচনে, কিন্তু গভর্নমেন্ট ফর্ম করার মতো সংখ্যা তখন ছিল না, 140 জন। ওনার তখন সাপোর্ট ছিল, দরকার ছিল গভর্নমেন্ট ফর্ম করার জন্য। জামাত তখন আপনার 18টা সিট পেয়েছিল। তো আমার হাজব্যান্ডকে আপনার খালেদা জিয়ার তরফ থেকে এবং হাসিনার তরফ, দুজনের থেকেই আপনার লোক পাঠালো যে আপনি নেগোশিয়েট করে এই সাপোর্টটা আমাদেরকে এনে দেন, জামাতের সাপোর্টটা গভর্নমেন্ট ফর্ম করার জন্য। আর হাসিনা চাচ্ছিল ওই 18টা ভোট সংখ্যা নেওয়ার জন্য উনি প্রেসিডেন্টের পদটা যেন আওয়ামী লীগ পায়। এই যে আপনার সবসময় আওয়ামী লীগকে আমি এই সুযোগে বলে নিচ্ছি, আপনার জামাতকে সবসময় রাজাকার রাজাকার বলতে থাকে, কিন্তু বোধ বিএনপি আর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ জামাতকে চাইতো। শেখ হাসিনাও কিন্তু জামাতের সাপোর্ট নেওয়ার জন্য আমাদের বাসায় লোক পাঠিয়েছিল। আমার হাজব্যান্ডের ছাত্র ছিল রাজ্জাক, যিনি পানি মন্ত্রী ছিলেন, সে এসেছিল ফরিদপুরে, সে এসেছিল আমাদের বাসায়, বললো স্যার উনি আপনার সঙ্গে দেখা করতে চান। তো যাই হোক, আমার হাজব্যান্ড দু জায়গায় গেলেন, কিন্তু যেহেতু তিনি জিয়াউর রহমানের রাজনীতিতে বিশ্বাস করতেন, উনি বেগম জিয়ার জন্য সাপোর্টটা এনে দিলেন। তো বেগম জিয়া সেই সময় আমাদের বাসায় এসেছিলেন। তখন আমি দেখলাম ওনার ট্রান্সফরমেশনটা, ওই যে 71 আমি যে দেখেছিলাম সেই বেগম জিয়া নাই। তার মধ্যে চরিত্রের মধ্যে অনেক দৃঢ়তা, কথাবার্তা, নেগোসিয়েশন, কারণ আমি ওই নেগোসিয়েশনে বসেছিলাম। তার মানে উনি এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছিলেন, ওই সংগ্রামের মধ্যে দিয়ে ওনার ট্রান্সফরমেশনটা হয়েছিল। নতুন আন্দোলনের মাধ্যমে রাজপথে গিয়েই সেই রাজপথে থেকে উনি তো রীতিমতো রাজপথে ওনাকে অ্যারেস্ট করা হলো, হোটেলে ছিলেন, জেলে গেছিলেন। এবং আমি দেখলাম যে ওনার ট্রান্সফরমেশনটা একেবারে পুতুল থেকে গৃহবধূ থেকে এবং সংগ্রামের ভিতর দিয়ে রাস্তার আন্দোলন করে, কোনো চেয়ারে বসে ঘরের মধ্যে থেকে ঘরের মধ্যে থেকে আমরা আবার রাজপথে থেকে। আপনার কাছ থেকে গল্পটা আমরা আরো শুনবো।